গোয়া ম্যাচের আগে বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। ডেঙ্গুর জন্য সম্ভবত এই ম্যাচে খেলবেন না ইস্টবেঙ্গল তারকা মিডফিল্ডার সাউল ক্রেসপো। ডেফিনেটলি একটা বড় ধাক্কা তাদের জন্য, এবং এমন একটা মুহূর্তে যেখানে মনে হচ্ছিল যে এই ম্যাচের জন্য ডিফেন্সে আনওয়ার আলী এবং হেক্টর ইউসুফে ভরসা দেবেন, তো মাঝ মাঠে সাউল এবং তালাল এদের কম্বিনেশন মাঝ মাঠে চোখে পড়বে। কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে সবসময় সবকিছু ঠিক থাকবে এরকমটা হওয়া ইম্পসিবল। তো কিছু না কিছু বেগরাবেই, একটা ভালো হলে আরেকটা খারাপ হবে, এটা লিটারালি ইস্টবেঙ্গলের কপাল। এবং অনেকেই সাউলের পারফরমেন্স নিয়ে ক্রিটিসাইজ করছিল, কেরালা ম্যাচে নাকি সাউল ভালো খেলেনি, বাট রিপোর্টস যা বেরিয়ে আসছে সাউল জ্বর নিয়েও সেই ম্যাচ খেলেছিল জাস্ট বিকজ তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে চেয়েছিলেন সেই ম্যাচটা, এবং আলটিমেটলি সেটা যে ডেঙ্গু হয়েছে সেটা প্রমাণিত হয়েছে, যার ফলে সাউল এই ম্যাচে থাকছেন না। বাট স্টিল আই থিঙ্ক যে ইস্টবেঙ্গল দলটায় এখনো যা প্লেয়ার্স অ্যাভেলেবল রয়েছে একটা ভালো স্ট্রং স্টার্টিং 11 বানানো যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে গোয়ার বিরুদ্ধে খেলার জন্যে যে দলটা ইস্টবেঙ্গলের প্রয়োজন সেরকম একটা দল কিন্তু স্টিল কার্লোস কোয়াদ্রাত নামাতে পারবেন। তো সাউলের চলে যাওয়াটা মাঝমাঠে একটা বড় ধাক্কা বটেই, এবং দলকে সেটা খুবই বাজে রকম ভাবে একটা এফেক্ট করবে, এবং সেই কারণে তালালকে অনেক দায়িত্ব নিয়ে মাঝমাঠে খেলতে হবে এই ম্যাচটায়। কারণ আমি এক্সপেক্ট করছি যে ইস্টবেঙ্গল কালকে হয়তো 3 জন বিদেশিকে নিয়েই শুরু থেকে খেলতে পারে। ক্লেটন সিলভাকে ইউজ করতে পারেন কার্লোস কোয়াদ্রাত যদি চান, তবে ক্লেটনকে ইউজ করতে গেলে একটু ফরমেশনে পরিবর্তন আনতে হতে পারে, অথবা এই সেম ফরমেশনেই ক্লেটনকে অ্যাজ আ ক্যাম্প খেলাতে হবে। তাহলে মাদি তালাল কোথায় খেলবেন? তো খুব ভেবে চিন্তে একটা দল নামাতে হবে কার্লোস কোয়াদ্রাতকে, বিকজ গোয়ার যে বিদেশিরা রয়েছেন মাঝমাঠ এবং ফরওয়ার্ড লাইনে, অর্থাৎ সাডিকু বলো, ড্রাজিজ বলো, কার্ল ম্যাকিউ বলো, বোরহা হেরেরা বলো, এরা মিডফিল্ড কন্ট্রোল নিতে চাইবে, স্পেশালি যখন ইস্টবেঙ্গল তাদের যে মাঝমাঠের যে ব্রিজ অর্থাৎ সাউল ক্রেসপো তাকে ছাড়া যখন ইস্টবেঙ্গল খেলবে, সেই সিচুয়েশনটার অ্যাডভান্টেজ গোয়া নিতে চাইবে। এবার দেখো, গোয়িং বাই রিসেন্ট ফর্ম বা গোয়িং বাই হাউ কার্লোস কোয়াদ্রাত ম্যানেজেস দিস টিম, ইমিডিয়েটলি যে প্লেয়ারটির কথা আমার মাথায় আসছে তিনি হচ্ছেন সৌভিক চক্রবর্তী। অর্থাৎ মাঝমাঠে আমরা জিকসন, সৌভিক এবং মাদি তালাল এই কম্বিনেশনটা দেখতে পারি। ইন কেস যদি কার্লোস কোয়াদ্রাত 4-2-3-1 ফরমেশনে তার দলকে সাজান, তাহলে সেই ক্ষেত্রে গোলে আমি মনে করছি যে অনেক হয়েছে প্রভসুকান সিং গিলকে আর চান্স দিয়ে লাভ নেই। ইটস হাই টাইম দেবজিৎ মজুমদার গেটস আ চান্স, বিকজ গত বছর তিনি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন চেন্নাইন এফসিতে, এবং এরকম সিচুয়েশনসের জন্য এরকম একটা কোয়ালিটি ব্যাকআপ কিপার ইস্টবেঙ্গল সাইন করেছে। তো সেই কারণে দেবজিৎ হ্যাজ টু বি গিভেন আ চান্স ইন দিস গেম, এবং সেই কারণে আমি গোলকিপারে দেবজিৎকে রেখেছি। রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব নিয়ে একটা আনসার্টেনটি তৈরি হচ্ছে যে তিনি খেলবেন কি খেলবেন না, তবে আপাতত আমি মোহাম্মদ রাকিবকে রাইট ব্যাকে রাখছি। বাট এরকমও হতে পারে যে আমরা লালচুন নুঙ্গাকে দেখলাম রাইট ব্যাকে, বিকজ কার্লোস কোয়াদ্রাত এরকম পাগলামি করে থাকেন। তো এটা গেল রাইট ব্যাক। যদি আমরা দুটো সেন্টার ব্যাকের কথা বলি, তাহলে এখানে আনওয়ার আলী এবং হেক্টর ইউসুফের জুটি আমরা দেখব, এবং লেফট ব্যাকে আমরা দেখব মার্ক জোতানপুয়াকে। এবার দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন সৌভিক চক্রবর্তী আর একজন জিকসন সিং, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মাদি তালাল, রাইট উইঙ্গার হিসেবে আমি অন্তত এই ম্যাচে ফিশনু পিভিকে দেখতে চাই। লেফট উইংয়ে আই থিঙ্ক স্টিল মহেশকে একটা চান্স দেওয়া যেতে পারে, অথবা মানে মহেশ বা নন্দের মধ্যে 50-50 চয়েস, যাকে ইচ্ছা লেফট উইঙ্গার খেলিয়ে দাও, আই উডেন্ট কমপ্লেন। এবং স্ট্রাইকার হিসেবে তো ডিয়ামান্টাকস থাকছেনই, বাট ডিয়ামান্টাকসেরও শোনা যাচ্ছে একটা হালকা চোট আছে। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল যেন ঘুরে দাঁড়াতেই পারছে না, একটার পর একটা চ্যালেঞ্জেস তাদেরকে ফেস করতে হচ্ছে, একটা ভালো হচ্ছে তো আরেকটা বিগড়চ্ছে, এন্ড দ্যাট হ্যাজ বিন ইস্টবেঙ্গল সিজন ইন আইএসএল ওভার দি লাস্ট 5 years। তো সেই কারণে দিস কুড ভেরি ওয়েল বি আ ফরমেশন যেটা ইস্টবেঙ্গল ট্রাই করে দেখতে পারে। তাহলে ইন দ্যাট কেস পরে বেঞ্চ থেকে আমরা ক্লেটন সিলভাকে, হিজাজি মাহেরকে দেখতে পারি সেকেন্ড হাফে তাদেরকে ইউজ কার্লোস কোয়াদ্রাত করতে পারেন। বাট যদি ইন কেস কার্লোস কোয়াদ্রাতের মনে হয় যে আই উইল নট গো ফর আ ডিফেন্সিভ অ্যাপ্রোচ, বিকজ এই 4-2-3-1 এটা বেসিক্যালি একটা খুবই ডিফেন্সিভ মাইন্ডেড ফরমেশন, বিকজ ইউ আর প্লেইং 2 ডিফেন্সিভ প্লেয়ার্স যাদের দুজনের মধ্যেই বল ক্যারি করে সামনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। যদি এদের মধ্যে একজনেরও থাকতো, আই হ্যাভ সেড ইটস আ ব্যালেন্সড ফরমেশন, বাট সৌভিক এবং জিকসন দুজনেই ডিফেন্সিভ মাইন্ডেড সিডিএমস, বেসিক্যালি পাতিকতায় মিডফিল্ড ব্লকার্স। তো সেখানে একটা সাধারণত খেলে, এখানে আমরা দুটোকে দেখব, বিকজ কার্লোস কোয়াদ্রাত নর্মালি ফলোজ আ ভেরি ডিফেন্সিভ অ্যাপ্রোচ। এবার সেই ক্ষেত্রে যদি কার্লোস কোয়াদ্রাত একটা কোনো রিস্ক নিয়ে একটু অ্যাটাকিং মাইন্ডেড সেট আপ তৈরি করেন, তাহলে দিস ফরমেশন কুড বি শেপড ইন্টু আ 4-1-4-1 ফরমেশন। এবং সেই ক্ষেত্রে কি হবে, এখানে আমি একটাই পরিবর্তন করব, যে ক্লেটন সিলভাকে আমি নিয়ে আসবো সৌভিক চক্রবর্তীর জায়গায়, এবং মাদি তালাল এবং ক্লেটন সিলভা দুজনকেই আমি আপফ্রন্টে ক্যাম রোলে খেলাবো, এবং ক্লেটনকে বলা থাকবে যে তুমি নিচে নামবে না, তুমি ওপরেই খেলবে, বিকজ তোমার কাছে গোল স্কোরিং অ্যাবিলিটিস রয়েছে, তো তোমাকে যদি খেলা পরিচালনা করতে হয় তুমি ওপর থেকেই করবে। আর মাদি তালালকে বলা হবে যে যেহেতু সাউল ক্রেসপো নেই, তোমাকে বক্স টু বক্স খেলতে হবে, এবং এরই সাথে তোমাকে অ্যাডভান্স রোলেও খেলতে হবে, অর্থাৎ দুটো প্লেয়ারের কাজ তোমাকে একসাথে করতে হবে, যেটা একটা ইমেন্স প্রেশার হবে মাদি তালালের জন্যে। বাট কিছু করার নেই, নর্মালি তালালকে যতটা ফ্রিলি খেলতে দেওয়া উচিত ততটা তিনি এমনিতেই পাচ্ছেন না ইস্টবেঙ্গলে, সেটা তার উপরে তাকে রেস্ট্রিক্টেড পজিশনে খেলানো হচ্ছে, যে তাকে ফ্রিলি মুভ করতে বারণ করা হয়েছে। আর তার উপরে এবার কালকের ম্যাচটার জন্য তিনি যদি একজন সিঙ্গেল সেন্টার মিডফিল্ডার হন, তাহলে তাকে আরো বড় দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি দুটো প্লেয়ারের দায়িত্ব সামলাও। তো মাদি তালাল নিজের পারফরমেন্সটা দেবেন কিভাবে,
এরপরেও তিনি চেষ্টা করে যাচ্ছেন, নিজের 100% দেওয়ার চেষ্টা করছেন, বাট আলটিমেটলি সিস্টেমে তিনি কিছুতেই মানিয়ে নিতে পারছেন না। এখানে তার নিজস্ব কোনো দোষ নেই, ও যে টাইপের প্লেয়ার ও এই সিস্টেমে ফিট হচ্ছে না। বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ আ কোয়ালিটি প্লেয়ার, তো সেটা নিয়ে আমার মনে হয় সমর্থকদের খুশি থাকা উচিত। বাট কতটা তিনি নিজে খুশি অ্যাটলিস্ট এই এতগুলো ম্যাচেস খেলার পরে, তার নিজের রোল নিয়ে তিনি কতটা খুশি সেই বিষয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। তিনি তাও অবশ্যই ভাবে চেষ্টা করবেন ইস্টবেঙ্গলকে যেরকমভাবে সাহায্য করার, তিনি সেই চেষ্টা করছেনও বটে। বাট এর বাইরে তার থেকে বেশি এক্সপেকটেশনস রাখাটাও ভুল, বিকজ মদিতালাল ইজ নট অপারেটিং লাইক আ মদিতালাল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তো অ্যাটলিস্ট পাশে ক্লেটন সিলভা এলে তালাল একটু হলেও সাপোর্ট পাবে। বাট যদি আমরা টিপিক্যালি শৌভিক, জিকসন এবং মদিতালালের মাঝমাঠ তৈরি করি, তাহলে তখন তালালের দায়িত্ব দ্বিগুণ বেড়ে যাবে, তখন ওটা একটা আরো বড় বাঁশ। তো সেই কারণে ম্যাচটার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ক্লেটন সিলভাকে প্রথম থেকে খেলানো হবে কি খেলানো হবে না, এবং সেক্ষেত্রে পরে সেকেন্ড হাফে একটা বিদেশি নামানোর অপশনস কমে যাবে এবং আপফ্রন্টে নামানোর অপশনস কমে যাবে। বাট টু বি ভেরি অনেস্ট, ক্লেটন অফ দ্য বেঞ্চ কিন্তু সেরকম ভাবে কিছু করে উঠতে পারেননি এখনো। তো তাকে যে সেকেন্ড হাফে নামিয়ে বিশাল কিছু লাভ হচ্ছে ইস্টবেঙ্গলের সেরকমটা নয়। তাহলে সেক্ষেত্রে ইটস বেটার তাকে প্রথম থেকেই খেলানো হোক, অ্যাটলিস্ট তিনি অনেকটা সময় পাবেন নিজের, যদি ম্যাচের মধ্যে তিনি ভুলও করছেন সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার। লাস্টের দিকে ওই 15-20 মিনিট এসে ওই একাত্তা চান্স তিনি পাচ্ছেন এবং সেখান থেকে তিনি ভুল করে বসছেন, তো চান্সেস চলে যাচ্ছে। অ্যাটলিস্ট সেটা পুরো 90 মিনিট খেলার সুযোগ থাকলে হয়তো একাত্তা চান্স তিনি ভুল করবেন, বাট 1-2 চান্স তিনি ভালোও করবেন। তো যেহেতু 4-3-3 কে বিট করার জন্য অনেকেই 4-4-2 ইউজ করে, এবং এই ম্যাচের জন্য কার্লোস কোয়াদ্রাস যেহেতু সাউল ক্রেসপোকে পাচ্ছে না, তো সেখানে 4-4-2 ইজ আনাদার ফরমেশন উইচ হি ক্যান ডেফিনেটলি ট্রাই। এবং সেক্ষেত্রে মাঝমাঠে আমরা জিকসন এবং তালালকে দেখবো, সিএম আর হয়তো সিএম নয় জিকসন সিং, বাট ওকে একটু পেছন থেকে আমরা অপারেট করতে দেখবো। মানে প্রপার দেখো একদম ফরমেশন টু ফরমেশন, প্লেয়ার রোল টু প্লেয়ার রোল তো ওরকমভাবে ম্যাচ হয় না অ্যাটলিস্ট ইন্ডিয়ান ফুটবলে। তো সেই ক্ষেত্রে জিকসন সিংকে আমরা ওই রোলে দেখলেও তিনি একটু নিচ থেকেই খেলবেন। তো অনেকটা 4-4-2 বা 4-1-3-2 তোমরা বলতে পারো। তো ওই ফরমেশনটা ইনফ্যাক্ট আমার মনে হয় 4-1-3-2 শুড বি দ্য ফরমেশন ফর ইস্ট বেঙ্গল আগেনস্ট এফসি গোয়া। মানে এটা আমার প্রেফার্ড লাইন আপ হবে, যে গোলে দেবজিৎ থাকবেন, রাইট ব্যাকে যদি রাকিব ফিট থাকেন তাহলে রাকিব, আর না হলে আই উড এক্সপেক্ট যে রাইট ব্যাকে তিনি শৌভিক চক্রবর্তীকে ইউজ করবেন। বাট গোয়িং বাই হিজ রিসেন্ট চয়েসেস তিনি শৌভিককে রাইট ব্যাক ইউজ করবেন না, যদিও বা শৌভিক রাইট ব্যাক খেলে অভ্যস্ত। বাট যাই হোক, রাইট ব্যাকে হয়তো লালচুংকে দেখতে পারি যদি মোহাম্মদ রাকিব ফিট না থাকেন। দুজন সেন্টার ব্যাক হিসেবে আমরা আনওয়ার আলী এবং হেক্টর ইউসুফকে দেখবো। লেফট ব্যাক হিসেবে আমরা মার্ক জুতানপুয়াকে দেখবো। একজন সিডিএম থাকবেন যিনি হচ্ছেন জিকসন সিং, একজন ক্যাম থাকবেন যিনি হচ্ছেন মদিতালাল। লেফট মিড খেলবেন নাওড়ে মাহেশ সিং অথবা নন্দকুমার, সেটা কোচের চয়েস হবে। আই এম ওকে উইথ এনি ওয়ান অফ দেম প্লেইং, বিকজ দুজনের মধ্যে দুটোই অফ ফর্মে রয়েছে, তো একটা অফ ফর্মে প্লেয়ার খেলা বেটার দুটো অফ ফর্ম প্লেয়ার থেকে। এবং রাইট উইংয়ে বা রাইট মিডে আমি বিষ্ণু পিভিকে দেখবো, এবং আপফ্রন্টে দুজন স্ট্রাইকার ডিয়ামান্টাকস এবং ক্লেটন সিলভা। দিস আই থিঙ্ক কুড বি আ ভেরি ভেরি গুড ফরমেশন। এবং এই তিনজন মানে তালাল, ডিয়ামান্টাকস এবং ক্লেটন, এরা কিন্তু বারবার গোয়ার ডিফেন্স এবং গোয়ার যারা মাঝমাঠে খেলবেন তাদের ওপর একটা প্রেশার রাখার আপ্রাণ চেষ্টা করবেন। এবং যেহেতু আমরা গোয়ার ক্ষেত্রেও দেখছি যে ম্যানেলো মার্কোয়েজ মাঝ মাঠে বোরহা এবং ড্রাজিচকে ইউজ করার জন্য বোরহাকে একটা সিএম রোলে খেলাচ্ছে, সিডিএম হিসেবে নয়। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে কার্ল ম্যাকিউ অ্যাজ আ ব্লকার রোল যদি না খেলেন, তাহলে মাঝ মাঠে গোয়ার ওরকম কোনো প্লেয়ার নেই যে খেলা আটকাবে। এবং এটা বারবার আমরা দেখছি, ইনফ্যাক্ট আগের দিনের মোহামেডান ম্যাচেও দেখেছি যে খুব ইজিলি মোহামেডান কিন্তু খেলা তৈরি করছিল মাঝমাঠটায়, খুব ফাস্ট পেসড অ্যাটাকের সামনে গোয়ার মাঝমাঠ বারবার ফেল হচ্ছিল। দে হ্যাড নো প্রপার ব্লকার যে মাঝমাঠে খেলাটাকে আটকাবে। তো সেরকমই যদি এই ম্যাচেও কার্ল ম্যাকিউ শুরু না করেন, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই ফরমেশন নিয়ে লাভবান হবে বলে আমি মনে করছি। এবার দেখতে হবে যে কার্ল ম্যাকিউকে খেলানো হচ্ছে কি হচ্ছে না। যদি কার্ল ম্যাকিউকে খেলানো হয় তাহলে গোয়ার আবার ফ্রন্ট লাইন একটু উইক হয়ে যাবে, কারণ তখন মাঝমাঠ থেকে বল ক্যারি করে নিয়ে যাওয়ার মতন প্লেয়ারের একটা অভাব থাকবে, যেটা বোরহা হেরেরা প্রোভাইড করেন। আর যদি কার্ল ম্যাকিউ না খেলেন তাহলে একটুখানি হলে মাঝমাঠ গোয়ার উইক হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি গোয়া এমন একটা দল এই মুহূর্তে, একটা প্লেয়ার বেরিয়ে গেলেই না দলটার মধ্যে একটা জায়গায় স্ট্রেংথ বেড়ে যায়, তো আরেকটা জায়গায় পুরো ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু বুঝে শুনে ইস্টবেঙ্গলকে ডিসিশন নিতে হবে যে তারা কীরকমভাবে ম্যাচটাকে অ্যাপ্রোচ করবে। ডিফেন্সিভ অ্যাপ্রোচ করলে কিন্তু খুব একটা সুবিধা ইস্টবেঙ্গল পাবে না। দে হ্যাভ টু অ্যাটাক দ্য বল, বিকজ এই গোয়া এই মুহূর্তে নিজেরাও একটু কনফিডেন্সের অভাবে ভুগছে। ইনফ্যাক্ট সাডিকু বাদে কোনো প্লেয়ারকেই, কোনো বিদেশি, কোনো ইন্ডিয়ানকেই সেরকমভাবে স্ট্রং মনে হচ্ছে না। তো এরকম একটা দলের বিরুদ্ধে ইউ ক্যানট প্লে ডিফেন্সিভ ফুটবল। আর সব থেকে বড় কথা হচ্ছে ইস্টবেঙ্গল হয়তো প্রথম দিকে সেটা খেলেও না, দে অ্যাকচুয়ালি গো, দে প্লে ওয়েল, দে স্কোর আ গোল অ্যান্ড দেন দে প্লে ডিফেন্সিভ ফুটবল। তো এই কনসেপ্ট থেকেও বেরিয়ে আসতে হবে। এই ম্যাচগুলো 1-0 জেতা যায়, আই অ্যাগ্রি উইথ দ্যাট, বাট ইস্টবেঙ্গলের সেই দিন এখনও আসেনি যে তারা 1-0 লিড ধরে রাখতে পারবে। দে আর কনসিডিং ইজি গোলস। তো সেই কারণে তোমার যখন এত গোল তুমি খাচ্ছ, ইউ হ্যাভ টু অলসো স্কোর গোলস। তো একটা গোল করেই দলটা শান্ত হয়ে যাবে
এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে, অ্যাটলিস্ট স্কোর 2 গোলস, তারপর যদি কোচ চান তখন খেলো ডিফেন্সিভ ফুটবল, বাট অ্যাটলিস্ট ট্রাই টু মেনটেন আ 2 গোল লিড। 1 গোলের লিড আগেনস্ট এফসি গোয়া উইল নট বি ইজি টু ডিফেন্ড। তারা বারবার উঠে আসবে, কাউন্টার অ্যাটাক তারা করবে, ভালো ভালো ক্রসেস তারা বাড়াবে এবং সেখান থেকে গোল করার চান্সেসও বাড়ছে। সো ইউ হ্যাভ টু লুক অ্যাট দি আদার গেমস। ফার্স্ট অফ অল ইস্টবেঙ্গল কোচকে আগের ম্যাচগুলো দেখতে হবে গোয়ার, এবং সেই দলগুলো কীরকম ফুটবল খেলেছে। হয়তো তাদেরকে কপি করতে বলছে না, বিকজ প্রত্যেকটা কোচের ফিলোসফি আলাদা, প্রত্যেকটা কোচের অ্যাপ্রোচ আলাদা, বাট অ্যাটলিস্ট দিস শুড বি ভেরি ক্লিয়ার যে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আনতে গেলে কি টেম্পোতে ফুটবল খেলতে হবে। সেই টেম্পো যদি ইস্টবেঙ্গল মেনটেন করে রাখতে পারে তাহলে গোয়া থেকে 3 পয়েন্ট আসবে, এইটুকুন আমি আশাবাদী। বাট মোটামুটি এই হচ্ছে আজকের ভিডিও গাইজ। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানি যে তোমাদের প্রেডিক্টেড লাইন আপ কি, তোমাদের কি মনে হয় যে ইস্টবেঙ্গল কিরকম লাইন আপ নিয়ে নামবে, আমার কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।